আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, বর্তমানে মে মাসে সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে। আর কিছু কিছু জেলায় হয়তো আরো এই দু একদিনের মধ্যে শুরু হবে। তো এবারে আমাদের ধারাবাহিক মূল্যায়নও রয়েছে। আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 50 নম্বর সামষ্টিক মূল্যায়ন এবং 50 নম্বর ধারাবাহিক মূল্যায়ন। তো আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ধারাবাহিক মূল্যায়ন করবেন এবং ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র এবং নাম্বার বন্টন নিয়ে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2026 সালে যে ধারাবাহিক মূল্যায়নের যে মূল্যের নির্দেশিকাটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 50 নম্বর ধারাবাহিক মূল্যায়ন এবং 50 নম্বর সামষ্টিক তথা লিখিত মূল্যায়ন। এই ধারাবাহিক মূল্যায়নের মানদণ্ডটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণী বাংলা 1-এর 1 পাঠ্যপুস্তক শিক্ষক সহায়িকার কাজ সম্পূর্ণ করা, সেখানে সে 50 নম্বরের জন্য 20 নম্বর বন্টন করা হয়েছে। শ্রেণী কাজে সক্রিয়তা 5 নম্বর, তার ভাষা দক্ষতা এবং বিষয়বস্তুর বোধগম্যতার ক্ষেত্রে 5 নম্বর। ক্লাস টেস্ট অর্থাৎ বিভিন্ন সময় আপনি ক্লাস টেস্ট নেবেন, সেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, সেক্ষেত্রে আপনি 20 নম্বর, মোট এই যে 50 নম্বর আপনার বরাদ্দ রয়েছে। ঠিক একইভাবে ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান সমন্বিত, ধর্মশিক্ষা, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিল্পকলা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সব বিষয়ের ক্ষেত্রে এইভাবে একইভাবে সমানভাবে মান বন্টনটা দেওয়া হয়েছে। অর্থাৎ আবারও বলতেছি, শ্রেণী কাজে আপনার সক্রিয়তা সেটা 5, আর পাঠ্যপুস্তকের বা সহায়িকার কাজ সম্পূর্ণ করতে পারলে 20, ভাষা দক্ষতা 5, ক্লাস টেস্ট 20, মোট 50 নম্বর। তো এছাড়া তৃতীয় এবং চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, এই 3 শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 30 নম্বর, এই যে আপনারা ডান পাশে কলামে দেখতেছেন। তবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে শিল্পকলা ও শারীরিক মানসিক স্বাস্থ্যের সরাসরি বই নেই, এই কারণে সেখানে হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন 50 নম্বর। তো এর 30 এবং 50 নম্বরের মান বন্টনটা হচ্ছে এরকম: বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশের বিষয় পরিচয়, বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা, এটার ক্ষেত্রে আপনার পাঠ্যপুস্তক এবং শিক্ষক সহায়িকার কাজ সম্পন্ন করলে 10, শ্রেণী কাজের সক্রিয়তা 5, ভাষা দক্ষতা এবং বিষয়বস্তুর বোধগম্যতা 5 এবং ক্লাস টেস্ট 10, মোট হচ্ছে 30। আর ওই যে শিল্পকলাতে শুধু আপনার পাঠ্যপুস্তকের বা সহায়িকার কাজ সম্পূর্ণ করলে, যেমন এখানে হ্যাঁ আপনার হাতের লেখা দিতে পারেন বা অন্যান্য কাজ দিতে পারেন, সেখানে 20, আর আপনার ক্লাস টেস্ট মোট 50। এই হচ্ছে নাম্বার বন্টন। তাহলে ধারাবাহিক মূল্যায়নটা কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো। তো এখানে দেখেন, ধারাবাহিক মূল্যায়ন করার জন্য আপনি আগে কতগুলো ধারাবাহিক মূল্যায়নে যে ক্লাস টেস্ট গুলা করবেন, শিক্ষক সহায়িকার কাজ সম্পন্ন করবেন, ভাষা দক্ষতা নেবেন, বোধগম্যতা নেবেন, এটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তো সেখানে আপনি দেখতেছেন যে এখানে এই যে ধারাবাহিক মূল্যায়নের পর কার্যক্রম, ধারাবাহিক মূল্যায়ন শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারাবাহিক মূল্যায়নের জন্য শিক্ষক সহায়িকার মূল্যায়ন অংশ উল্লিখিত জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি এবং নির্দেশক সমূহ বিবেচনা নিতে হবে। অর্থাৎ আপনি ধারাবাহিক মূল্যায়ন করতে হলে আপনাকে অবশ্যই শিক্ষক সহায়িকা নিতে হবে, সহায়তা নিতে হবে। শিক্ষার্থী কর্তৃক পাঠ্যপুস্তকের কাজ সম্পন্ন করার শ্রেণী কাজে শিক্ষার্থী সক্রিয়তা, যেটা আমি একটু আগে বলেছি, আর বিষয়গুলো আরো স্পষ্ট করে নিচে তুলে ধরা হলো। তো সেখানে ক এর 1 তথা পাঠ্যপুস্তক এবং শিক্ষক সহায়িকার কাজ সম্পূর্ণ করা। তো কি কাজ সম্পূর্ণ করবে সেটা আমি এখন আলোচনা করি। দেখেন, এখানে মূল্য আমি আলোচনা বলতে এখানে মূল্যায়ন নির্দেশিকাতেই দেয়া আছে। আপনারা শুধু মূল্যায়ন নির্দেশিকা দেখলে আপনি সবকিছু পেয়ে যাবেন। তাছাড়া আমার এই ভিডিওটাতে আপনি দেখতে পাবেন। আমি পরবর্তীতে দেখাবো একটা ধারাবাহিক মূল্যায়ন করে। শিক্ষাক্রমের শিক্ষণ ফলের আলোকে পাঠ্যপুস্তক শিক্ষক সহায়িকার বিভিন্ন পাঠে বিভিন্ন রকম কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা এই কাজগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ করলে ধাপে ধাপে তাদের শিক্ষণ ফল অর্জিত হবে। অর্থাৎ শিক্ষক সহায়িকাতে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। শিক্ষার্থীরা এই কাজগুলো, এই সকল কাজ অ্যাক্টিভিটি পাঠ্যপুস্তকে লিখবে, সম্পূর্ণ করবে। যেটা আমি বললাম, হাতের লেখা দিতে পারেন, হোমওয়ার্ক দিতে পারেন। শিক্ষক বিষয় ভিত্তিক শিক্ষক সহায়িকা অনুসরণপূর্বক পাঠ্যপুস্তকের নির্ধারিত জায়গায় শিক্ষার্থীদের কাজ অ্যাক্টিভিটি সম্পূর্ণ করতে দেবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে ফলবর্তন দেবেন। আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে এখন আমাদের বইগুলাতে বিভিন্ন ফর্মের মতো বা বিভিন্ন কাজ করা, নিজে করা দেওয়া আছে, সেইগুলো পূরণ করবে। অর্থাৎ এটা শিক্ষা পাঠ্যপুস্তকের কাজ, আর যেটার বই নেয় সেটা শিক্ষক সহায়িকার মধ্যে দেয়া আছে। এই কাজগুলো কাজ করবে। আর বিষয়ভিত্তিক এমন কিছু কাজ অ্যাক্টিভিটি থাকে যেগুলো পাঠ্যপুস্তকে করা সম্ভব নয়, সেগুলো শিক্ষক সহায়িকায় অনুসরণ করে। যেমন শোনাও, বলা, রোল প্লে,
তো তাহলে তার থেকে শুনবেন, রোল প্লে, মোকাবিনয়, সরব পাঠ, প্রদর্শন, প্রেজেন্টেশন, প্রজেক্ট ওয়ার্ক, হাতে কলমে ব্যবহারিক ইত্যাদি কাজ। এই সকল কাজ অ্যাক্টিভিটি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে করবে এবং এক্ষেত্রে শিক্ষক প্রয়োজনীয় নোট নেবেন। এই সকল কাজ প্রতি প্রান্তিক শেষে শিক্ষার্থীর পাঠ্যপুস্তক অ্যাক্টিভিটি নোট যাচাইয়ের পর শিক্ষক নম্বর প্রদান করবেন। উল্লেখিত পাঠ্যপুস্তকের কাজ সম্পূর্ণ করে নম্বর প্রদানের উদ্দেশ্য হলো, তো এখানে আমি নম্বর প্রদান করে একটা শিক্ষার্থীকে চলুন নিচে যাই দেখি। অর্থাৎ আমার প্রথম কাজটা অর্থাৎ পাঠ্যপুস্তকের কাজ 20। আমি একটা একটু বড় করে নিই, এই যে একটু বড় করে নিলাম, আর একটু বড় করে নিই। পাঠ্যপুস্তকের কাজ, আমার পাঠ্যপুস্তকের কাজে তাহলে শিক্ষার্থী কত পেয়েছে, আমি মনে করি যে সে সক্রিয় ছিল, আমি তাকে এখানে 17 দিলাম। হ্যাঁ, 17 দেওয়ার পর আমি শ্রেণী কাজে সক্রিয়তা, তো শ্রেণী কাজে সক্রিয়তার জন্য কি বলা হয়েছে আমি সেটা একটু শ্রেণী কাজে সক্রিয়তাটা দেখে নিই। তো এখানে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শ্রেণী কাজে সক্রিয়তা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার্থী সক্রিয় থাকলে তার শিক্ষণ অর্জন দ্রুততর হয় এবং সে দায়িত্বশীল হতে শেখে। শিক্ষক শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সক্রিয় হতে উৎসাহিত করেন। আচ্ছা, এগুলা কি কি সক্রিয়তা আমি সেটা আরো এখানে চলে আসি। শিক্ষার্থী শ্রেণীকক্ষে পাঠ সংশ্লিষ্ট প্রশ্ন করে, শিক্ষকের প্রশ্নের উত্তরে আগ্রহী হয়, শিক্ষকের নির্দেশনা অনুসারে শ্রেণী কাজ শুরু ও সম্পন্ন করে, শিক্ষকের নির্দেশ মতো একক জোড়ায় দলগত কাজে সহযোগ, অর্থাৎ টোটালি বাড়ির কাজ দেওয়া তা এবং যথাসময়ে সম্পন্ন করা, মুখাভিনয়, রোল প্লে, অর্থাৎ শিক্ষক যা বলে তাতে সে রেসপন্স করে। এই কাজগুলা করতে পারলে তাকে আমি 5-এ 5 দিলাম। তো আমরা আপনাদেরকে এখানে বলি আমার সর্ব বাম পাশে নাম ও রোল, এখানে নাম লেখার জায়গা কম, এখানে শুধু আমি রোল দিয়ে দিছি, হাজিরাতে আমার নাম আছে, এটা দিয়ে আমি নির্ধারণ করব। তা আমি প্রথম এখানে 17 দিলাম, এখানে 5 দিলাম। এরপর ভাষা দক্ষতা মোট নাম্বার আছে 5। এই 5টা আমি কিভাবে দেব ভাষা দক্ষতা, তাহলে আমি এখানে আসি দেখি ভাষা দক্ষতা। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের নির্দিষ্ট কিছু অংশ পড়েই পরীক্ষা ভালো নম্বর পেয়ে থাকে, কিছু সামগ্রিকভাবে তাদের পাঠ্য বিষয়ের বোধগম্যতা ও ভাষা দক্ষতা কাঙ্ক্ষিত মাত্রা অর্জন হয় না, অর্থাৎ তারা পড়ে ও হয়তো লিখে ফেলতেছে, কিন্তু এখানে কি বলা হয়েছে, নীল নীল একটা রঙের নাম, সে এটা লিখে ফেলে, কিন্তু নীল যদি দেখা হয়তো সে চিনতেছে না, তো এই বোধগম্যতা আসতেছে না। এভাবে কোনো কিছু যদি এই কারণে সকল বিষয়ে শিক্ষার্থীর কাঙ্ক্ষিত বোধগম্যতা ভাষা দক্ষতা অর্জনে নিশ্চিত করার জন্য তাকে ধারাবাহিক মূল্যায়ন করতে হবে। তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ক্ষেত্রে অনুষ্ঠিত পদ্ধতি মূল্যায়ন সম্পন্ন করা যেতে পারে। তো এভাবে শিক্ষার্থীদের বোধগম্যতা অর্থাৎ সেই বিষয়টা বুঝতে পেরেছে কিনা, যদি বুঝতে পারে তাহলে তাকে কি দিবেন, 5-এ 5 দিলাম। আমি এখানে তাকে 4 দিলাম আমি শিক্ষার্থী। এরপরে যে ক্লাস টেস্ট কিভাবে নেবেন, ক্লাস টেস্ট হচ্ছে পাঠ্যপুস্তকে আছে এমন বিষয়সমূহের ক্ষেত্রে শিক্ষক প্রতি প্রান্তিকে ওই প্রান্তিকের জন্য নির্ধারিত অর্জন উপযোগী যোগ্যতা এবং শিক্ষাফলের আলোকে কমপক্ষে 2টি ক্লাস টেস্ট নেবেন, অর্থাৎ তাহলে একটা প্রান্তিকে কমপক্ষে 2টা ক্লাস টেস্ট নিতে হবে। কোনটা নিব, যে এমন বিষয়সমূহের ক্ষেত্রে শিক্ষাফলের আলোকে 2টি ক্লাস টেস্ট নেবেন। শুধুমাত্র শিক্ষক সহায়কের মাধ্যমে পাঠদান করা হয়, যেগুলা শুধু শিক্ষক সহায়কে আছে, যেমন শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিল্পকলা, এগুলার ক্ষেত্রে আপনি একটি ক্লাস টেস্ট নেওয়া যেতে পারে। আর ক্লাস টেস্টটা হতে পারে লিখিত, মৌখিক অথবা ব্যবহারিক কাজ অথবা তার পারফরম্যান্সের মাধ্যমে। তো একাধিক ক্লাস টেস্ট নেওয়ার ক্ষেত্রে গড় নাম্বার বিবেচনা করবেন, শ্রেণী কার্যক্রম এভাবে করবেন। তো এখানে আমি আসলে মনে করেন ক্লাস টেস্টে পেল সে 16, তাহলে এই শিক্ষার্থীতে মোট কত নাম্বার পেল, তাহলে আমি সেটা এখানে মোট যোগফলটা এখানে বসাবো। তাহলে এখানে সে পেয়েছে 17, 5, 4, 16, তাহলে সে 42 অর্থাৎ 42 নাম্বার সে পেয়েছে। তো এখন সে 42 নাম্বার পাওয়ার পরে এটা প্রথম প্রান্তিকের, হ্যাঁ, সে নিশ্চয় লিখিত পরীক্ষা যেহেতু চলতেছে আপনি সামষ্টিক মূল্যায়ন, সেইখানে মনে করেন সে 50 এর মধ্যে ধরেন 34 পেয়েছে, তাহলে যোগ 34, সে তাহলে সর্বমোট 100, এই যে সর্বমোট মূল্যায়ন হচ্ছে কত 100, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন 100, তো সেখানে তার সে 76 নাম্বার পেয়েছে। তো এইভাবে আমি যদি আরেকটা শিক্ষার্থীর রোল 2 কে দেখি, তাহলে সে পাঠ্যপুস্তকের কাজে পেয়েছে মনে করেন যে 13, তারপরে যে শ্রেণী সক্রিয়তা পেয়েছে 4, ভাষা দক্ষতা পেয়েছে 3, ক্লাস টেস্টে মনে করেন সে পেয়েছে 10, তাহলে তার টোটাল নাম্বার হয় কত 13, 13 10 23, 24 25 26 30, সে পেয়েছে এখানে 30। তারপরে যে মনে করেন সে ক্লাস টেস্টে পেয়েছে
যে মূল্যায়ন সেখানে পেয়েছে সে 28। তাহলে 30 আর 28 সে পেয়েছে কত 58 নাম্বার, মোট 58 নাম্বার। এইভাবে পূরণ করবেন। আরো একজন আমি পূরণ করে দেখাই প্রয়োজনে আপনাকে। তো এখানে মনে করেন সে পাঠ্যপুস্তকের কাজগুলা যেগুলা সেগুলাতে সে পেয়েছে মনে করেন যে 12, তারপরে যাচ্ছে শ্রেণী কাজে সক্রিয়তা পেয়েছে 3, তারপরে যা মনে করেন ভাষা দক্ষতা পেয়েছে 1, তারপর যা ক্লাস টেস্টে সে আবার ভালো করেছে মনে করেন যে পেয়েছে 14। তাহলে তার মোট নাম্বারটা কত হয় 12, 3, 1, 14। তাহলে সে মোট এখানে পেয়েছে ধারাবাহিক মূল্যায়নে পেয়েছে 30, তারপরে যায় তার সামষ্টিক মূল্যায়নে মনে করেন সে পেয়েছে 35। তাহলে সে মোট সর্বমোট 100 পেয়েছে 65। তো এইভাবে করে আপনি আপনার ধারাবাহিক মূল্যায়নটা করবেন, যতজন শিক্ষার্থী আছে করবেন। ঠিক এখানে আপনি দ্বিতীয় প্রান্তিকের ক্ষেত্রে এগুলো করতে পারবেন, তৃতীয় প্রান্তিকে এটা করবেন। এরপরে যে এখানে এসে আপনি গড় করবেন, গড় করে গ্রেড দিবেন। তো এইভাবে আপনারা ধারাবাহিক মূল্যায়ন করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।